সচিবালয়ে যে আগুন লাগার ঘটনাটা, এই ঘটনাটা আসলে আমি নিজেও মানে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই ঘটনাটি দেখেছি। আমি আলাদা করে এর কোনো অনুসন্ধান করতে যাইনি, কারণ আসলে সত্যি কথা বলতে কি আমরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। মানে প্রতিনিয়ত যেই পরিমাণ অন্তর্ঘাত, যেই পরিমাণ দায়হীনতা এবং যেই পরিমাণ, যেটাকে ইংরেজিতে বলে ক্যালাসনেস আমরা রাষ্ট্রের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি, তাতে আসলে আমরা খুবই চিন্তিত। সচিবালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম আগুন লাগার কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় যারা আগুন লাগার সাথে পরিচিত তাদের কাছে খুব সহজেই বুঝতে পারার কথা তাদের, যে আসলে এই আগুন মোটেই স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় লাগেনি। কিন্তু এখন এখানে কেন আগুন লাগলো, কারা কি প্রয়োজনে আগুন লাগালো, এটা তদন্ত করার আগেই যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নানান রকম মত দিয়ে ফেলছেন যে কারা করেছে, কিভাবে করেছে, এটা চূড়ান্ত দায়িত্ব জ্ঞান। আমার মনে হয় যে উপদেষ্টাদের এরকম সময় বা এরকম সিচুয়েশন ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে বরং সেখানে গিয়ে তার যে তদারক, সেই তদারকে কাজ করা উচিত, বা তাদের যে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি তাদের সঙ্গে কথোপকথন করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে যেভাবে খেলো করে ফেলা হচ্ছে, সেটা খুবই শঙ্কাজনক। এবং যে কোনো ক্ষেত্রে কোনো রকম তদন্ত না করে বিভিন্ন রকম ষড়যন্ত্র তত্ত্ব যে দিয়ে ফেলা হচ্ছে এবং সেই ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে নানান কথা বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা রাজনৈতিক ডিসকোর্সের যেই মান, রাজনৈতিক আলাপের যেই মান, সেই মানকে তো নামায় দিচ্ছি। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এরকম ষড়যন্ত্র তত্ত্বের চর্চার মধ্যে আমরা থাকলে আমরা কিন্তু কোনো গঠনমূলক সমাধানের দিকে কোনো কাজের ক্ষেত্রেই যেতে পারবো না। দ্বিতীয়ত, ডাকসু নিয়ে আপনি যে আলোচনাটা করলেন, সেটি হচ্ছে খুব সহজ করে বললে যে আসলে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে যেটা বক্তব্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই বক্তব্য, যে আগে সংস্কার প্রয়োজন, তারপরে নির্বাচন। ডাকসুর যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রটি সম্পূর্ণ অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক একটি গঠনতন্ত্র, যেই গঠনতন্ত্র আদতে ডাকসুর যারা ডাকসুতে নিয়োগ পাবেন বা ডাকসুতে নির্বাচিত হবে তাদেরকে তেমন কোনো কাজ করার সুযোগ দিবেন। এবং আমি বলে দিতে পারি, আপনাদের এখানে অনলাইনে যেহেতু হচ্ছে, এটা রেকর্ড থাকবে, আমি এর আগেও বহু জায়গায় বলেছি, যদি সংস্কার না করার আগে নির্বাচন হয়, তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করে ডাকসুতে পাঠাবেন, তারা 3 মাসের মধ্যে বলা শুরু করবে যে এটা আমার আওতাভুক্ত না, ওইটা আমি করতে পারছি না, এটা আমাকে ভিসি করতে দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে এসে কোনোভাবেই আসলে একটা ছাত্র সংসদের প্রধান একজন শিক্ষক থাকতে পারেন না, এবং সভাপতির হাতে এত একনায়কতান্ত্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নেই। তার বাইরেও কথা আছে, মনে করুন শহীদ মিনার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এর পাশে আশেপাশে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক অঞ্চল, ধরুন সায়েন্সের যে ফ্যাকাল্টি, এই সায়েন্সের ফ্যাকাল্টির এখানে খাবারের জায়গা নেই, সেখানে ক্যান্টিন। তো এই ক্যান্টিনের সমাধান কি আপনার কেন্দ্রীয় ডাকসুর লোকেরা করে দিতে পারবে? এত পারবেন। সোশ্যাল সায়েন্স কেন্দ্র করে নানান সমস্যা আছে, চারুকলার মতো করে আছে। আমরা আমাদের দিনের একটা বড় সময় কাটাই অনুষদ, কিন্তু অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের কোনো ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। কাজে আমরা অনুষদ ভিত্তিক যে প্রতিনিধিত্ব বা অনুষদ ভিত্তিক ছাত্র সংসদ, তার দাবি জানাই। আমরা দাবি জানাই যে ছাত্র প্রতিনিধি যে প্রত্যেকটি ক্লাসে একজন করে হন, সিআর যাদেরকে বলা হয়, সেই সিআর এর যে নির্বাচন, সেই নির্বাচনকে ফর্মালাইজ করতে হবে। একজন শিক্ষকের একজন ছাত্রকে পছন্দ হবে, তারপর তিনি তাকে সিআর বানিয়ে দেবেন, এবং সেই সিআর এর কাজ হবে পরের 4 বছর শিক্ষকের পা চাটা, এবং শিক্ষকের শিক্ষার্থীদের কাছে শিক্ষকের প্রতিনিধি হিসেবে কাজ করা। এইটা কোনো রকম প্রতিনিধিত্বমূলক কাঠামো হতে পারে না। কাজেই ডাকসুর প্রধান পদে আমরা একজন নির্বাচিত শিক্ষার্থীকে দেখতে চাই। আমরা ডাকসুতে সভাপ্রধানের যেই অগণতান্ত্রিক অধিকার বা অগণতান্ত্রিক আওতাগুলো, সেগুলো বাদ চাই। আমরা চাই অনুষদ ভিত্তিক ছাত্র সংসদ তৈরি হোক, এবং আমরা চাই সিআর বা ক্লাস রিপ্রেজেন্টেটিভের যে নির্বাচন, সেই নির্বাচনটি একটি গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটি অফিসিয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর ছাত্র শিবিরের যে অনুবাদ করার বিষয়টি, এটি আসলে এমন কোনো বড় বিষয় না। আমরা 2019-এর ডাকসু নির্বাচনের আগে আমাদের মতো করে গঠনতন্ত্রের বাংলা অনুবাদ করেছিলাম। তারপরে 19-এ আরো কিছু পরিবর্তন গঠনতন্ত্রে এসেছে। সেই পরিবর্তনগুলি অনুযায়ী তারা একটি তাদের মতো করে একটি অনুবাদ করেছে। তাহলে সব সংগঠনই তাদের মতো করে অনুবাদ করতে পারে। ছাত্র সংসদের যে অনুবাদ, সেই অনুবাদ করা নিয়ে তাদের সাথে আমাদের কোনো বিষয় নাই। তারা এটা নকল করতেছে বা এরকম কোনো মন্তব্য আমি করবো না, তারা তাদের মতো করে করেছে। কিন্তু আসলে ছাত্র সংসদ তো বিষয় না ভাই। বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে 1971-এর যে গণহত্যা, সেই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থী কি, সেই প্রশ্ন স্পষ্ট না করলে আসলে বিভিন্ন স্মার্টনেস এবং বিভিন্ন গণমুখিতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পপুলার সাপোর্ট জিতা যাবে না। এই বিশ্বাস, এই আস্থা। আপনি প্যানেল ভিত্তিক নির্বাচন চান কিনা? আমরা মাঝখানে আলাপ দেখছিলাম যে শিক্ষার্থীরা অনেকে বলতেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক,
তো যদি হচ্ছে ডাকসুতে প্যানেল ভিত্তিক নির্বাচন হয়, দেখা যাবে যে কোনো একটা প্যানেল বেশি জিতে গেল, মানে বেশি পদ তারা পেলো, তখন তো তাদের এজেন্ডা বাস্তবায়নের একটা পায় তারা করবে বা এরকম আশঙ্কা করছেন কিনা, বা এই প্যানেল ভিত্তিক এই ভাবনা থেকে আপনারা আসলে কি ধরনের ভাবনা করতেছেন? দেখেন, ডাকসুর যে গঠনতন্ত্র সেখানে কিন্তু প্যানেলের কোনো উল্লেখ নাই। আপনার যে ব্যালট সেখানে প্যানেলের কোনো উল্লেখ নাই। প্যানেল ধরে অফিসিয়ালি নির্বাচন হয় না, কিন্তু তারপরেও নির্বাচন হলেই যে প্যানেল আসে তার কারণ কি? তার কারণ হচ্ছে নির্বাচন যেভাবে পরিচালনা করতে হয় সেই নির্বাচন পরিচালনা আসলে একক ক্যান্ডিডেটের পক্ষে করা সম্ভব না। ফলে যখন আপনি ধরেন একজন ব্যক্তি, আপনার হয়তো 5 জন আপনার শুভানুধ্যায়ী আছে, আপনি এই 5 জন শুভানুধ্যায়ী নিয়ে ক্যাম্পাসের কতখানি কাভার করতে পারবেন, কতগুলি জায়গায় ভোট চাইতে পারবেন। ফলে ভোট চাওয়া, ভোট করার যে মেকানিজম, সেই মেকানিজম আসলে প্যানেল করলেই সেটা সব থেকে বেশি উপযুক্ত। যদি আপনারা চান যে প্যানেলের প্রবণতা কমুক, তাহলে কেন্দ্রীয় সংসদে পদের সংখ্যা কমায় দেবে। কারণ যখন আপনার সহজ হিসাব হয় যে আপনার 25টা পদে ভোট দিতে হয়, কে 25 গুণ 4 মনে করুন, যদি 4টা করে প্যানেল হয়, 100 জন মানুষের নাম মনে হয়। ফলে স্বাভাবিকভাবে শিক্ষার্থীরাও কোনো একটা প্যানেলের প্রতি আকৃষ্ট হয় এবং সেই প্যানেল ধরে ভোট দেয়। যদি এই প্রক্রিয়া থেকে বের হতে হয়, তাহলে আসলে নির্বাচনের কাঠামোতে ব্যাপক পরিবর্তন লাগবে। আপনার যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, তার পদ কমায় দেওয়া লাগবে এবং নির্বাচনের যে ব্যয়, সেই ব্যয় প্রশাসনের তরফ থেকে দেওয়া হবে। যদি সেটা করা হয়, আমরা এটাকে অত্যন্ত শুভ উদ্যোগ মনে করি। কিন্তু তা না করে আসলে গায়ের জন্য প্যানেল বন্ধ করার তো কোনো উপায় নেই, কারণ প্যানেল তো কোনো অফিসিয়াল জিনিস না। এটা নির্বাচনের প্রয়োজনে অটোমেটিক্যালি প্রত্যেকটা নির্বাচনের আগে প্যানেল দাঁড়িয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। সচিবালয়ে যে আগুনের বিষয়, সেখানে কেউ কেউ বলছেন যে বিডিআর যে হত্যাকাণ্ড কিংবা হচ্ছে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল, তো সেটা নিয়ে যে তদন্ত কমিশন হয়েছে, এটার যে কিছু কাগজপত্র আছে বা এরকম টাইপের বিষয়গুলো, এগুলো হচ্ছে যাতে হচ্ছে ভেনিশ করে দেওয়া যায়, এই জন্য এরকম একটা কাণ্ড ঘটিয়েছে বা এরকম কেউ কেউ বলছেন, আর বিডিআর কর্মকর্তারাও কেউ কেউ বলেছেন। তো আপনার কি মনে হয় আসলে কি এরকম কোনো এখন 2024 সালে এসে যদি বাংলাদেশের এরকম অবস্থা হয় যে বাংলাদেশে কোনো একটা ফিজিক্যাল কাগজ পুরাই দিল আর তার কোনো মানে ডকুমেন্ট বা তার কোনো মানে কপি থাকে না থাকে, তাহলে তো আসলে ভাই তাহলে আর কি অভ্যুত্থান করলেন, কি করলেন? মানে একটা ডিজিটাল কপি থাকবে না একটা নথি। কাজে আসলে নথি যদি এরকম হয়ে থাকে যে এর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হয়েছে, তাহলে আগে সেই কর্মকর্তাদের এবং সরকারকে ধরে যে আপনারা কিভাবে করে একটা গুরুত্বপূর্ণ নথি কোনো রকম কপি না রাখে সেই কপি হচ্ছে একটা জায়গায় একটা সিঙ্গেল কপি হিসেবে রাখে দেবে। তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এগুলার তো কোনো প্রমাণ হয় না। তার আগেই যে আমরা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছি, এগুলা খুব বিপজ্জনক। এগুলা যে ইনভেস্টিগেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে প্রভাবিত করে। এগুলা করা যাবে, যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্রপার ইনভেস্টিগেশন লাগবে এবং প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে কি হয়েছে এবং কেন হয়েছে তা খুঁজে বের করতে হবে। জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ কিন্তু বদলাবে। ধন্যবাদ।